ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুদহার বাজার ভিত্তিক করে কিংবা টাকার প্রবাহ কমিয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যায়নি। ডলার ব্যবস্থাপনায়ও হাবুডুবু দশা। এই অবস্থায় আসন্ন মুদ্রানীতিতে সুদহার নির্ধারণে রীতিমতো ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন মুদ্রানীতি ও মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে চাই, আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সালকে। ডক্টর সায়েম আমির ফয়সাল, স্বাগত আপনাকে। আমরা দেখলাম সুদের হার ও ডলারের দাম বাড়িয়েও মূল্যস্ফীতির লাগাম টানা যায়নি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসন্ন মুদ্রানীতিতে কি কৌশল নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক? ধন্যবাদ। আমাদের বিগত 4টি অর্থ বছরে আমরা দেখা গেছে যে ক্রমাগতভাবে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একটা মূলত কারণ ছিল যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কিন্তু ক্রমাগতভাবে কমে এসেছে, এবং স্বাভাবিক একটা কারণেই যে আমাদের ডেট রিপেমেন্টের পাশাপাশি অর্থাৎ বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি আমাদের দেশীয় পণ্য যেটা টাকার মান আমরা দেখা গেছে বিগত 2-3 অর্থ বছরে প্রায় 40% ডলারের বিপরীতে কমে আসে। স্বাভাবিকভাবে যখন আপনার আমদানি খরচ বেড়ে যাবে, আপনি কিন্তু সাপ্লাই চেইনে কিন্তু একটি বড় ধরনের একটি শকের কারণে কিন্তু রিটেল প্রাইসও কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। আপনি যদি মুরগির খামারি কথা চিন্তা করে দেখেন, চিকেন ফিডের দাম অন্তত পক্ষে 60% বৃদ্ধি পেয়েছে। এর ফলশ্রুতিতে দেখা গেল যেভাবে ডিমের দামও বেড়েছে, একই সাথে কিন্তু মুরগির দামও, ব্রয়লার চিকেনের দামও কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। এখন সংকোচনমূলক নীতি যে আমাদের উদ্যোগটা 2023 সালের ডিসেম্বর মাস থেকে নেওয়া হলো, অর্থাৎ কঠোর একটি সংকোচনমূলক নীতি, সেটা আমি মনে করি ইট ওয়াজ পোস্ট ম্যাচিওর। এটা যদি আরো 1.5 বছর আগে নেওয়া যেত, আমি মনে করি যে অন্যান্য দেশগুলোর মতো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একটি কঠোর সংকোচনমূলক নীতিতে গিয়েছে, বর্তমানে কিন্তু ইউএস ফেডারেল রিজার্ভের সুদহার কিন্তু প্রায় 5.5%। তো বাংলাদেশেটা কিন্তু একসময় দেখা গেল যে মানে 6-7% ছিল। তখন থেকে যদি আমাদের কঠোর একটি সংকোচনমূলক নীতি প্রয়োগ করা যেত, আজকে মূল্যস্ফীতিটা এরকম ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। তারপরও এখনো আমাদের আরো অন্তত পক্ষে দেখা যাবে যে 200 বেসিস পয়েন্ট থেকে 300 বেসিস পয়েন্ট কিন্তু হয়তো বাংলাদেশ ব্যাংকের কিন্তু সংকোচনমূলক নীতি একটি সুদহার বৃদ্ধি করার একটি সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তাছাড়া আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আর্থিক খাতে এবং ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর দ্বিতীয় যে প্রবলেমটা ছিল, বাংলাদেশে আজকে 16,42,000 টাকা আমাদের ব্যাংকের ডিপোজিট রয়েছে। এর ভিতরে দেখা গেল যে 2 লক্ষ কোটি টাকা কিন্তু আজকে ব্যাংক ডেট, ব্যাড ডেট হিসাবে কিন্তু আমাদের ধরে নেওয়া যাচ্ছে। এর ভিতরে দেখা যায় যখন আপনি আন্ডার পারফর্মিং লোন দেখবেন, ডিস্ট্রেস লোন যখন দেখবেন, তখন কিন্তু প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা কিন্তু ডিস্ট্রেস লোনের ভিতরে চলে যাচ্ছে। বর্তমানে কিছুদিন আগে আমাদের একটি প্রজ্ঞাপন জারি করলো বাংলাদেশ ব্যাংক যে উইলফুল বা আনউইলফুল ডিফল্টারদের জন্য 10% ডাউন পেমেন্ট দিয়ে আপনার এক্সিট স্ট্র্যাটেজি করে দেওয়াটা, এটা আমি মনে করি সম্পূর্ণভাবে একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে যেতে পারে। কারণ এরা যখন, যারা আজকে আনউইলফুল ডিফল্টার হিসাবে ক্লেম করছে, তাদের অবশ্যই এখানে মোরাল হ্যাজার্ডের প্রবলেম থাকতে পারে, এবং সরকার যখন এদেরকে বেল আউট করতে যাবে তখন কিন্তু আবার কিন্তু টাকা ছাপিয়ে কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু অর্থ সাপ্লাই দেওয়া যাবে। অর্থ যত যখন মুদ্রা যত ছাপাতে থাকবে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হয়তো আত্মঘাতী হতে যাচ্ছে। এখন আমরা যদি বলি, এই চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি সরকার 6% নামিয়ে আনার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যদিও এখনো মূল্যস্ফীতি প্রায় 9% অনেক উপরে, প্রায় 10-এর কাছাকাছি। সরকারের এই লক্ষ্য কি আসলে নির্ধারণ করা, এটা কি লক্ষ্য, যেটা এই লক্ষ্যমাত্রা কি নামিয়ে আনা সম্ভব 6% মূল্যস্ফীতি? এবং এই অর্থ বছরে 6%তে নামিয়ে আনা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনাদের বাস্তবতা যদি আপনি বিবেচনায় নেন। এবং আমাদের অফিসিয়াল বাংলাদেশ পরিসংখ্যানে কিন্তু অনেক ধরনের কিন্তু গরমিল থাকে। যখন আপনি নিত্য প্রয়োজনীয় বাজারে আপনি যাবেন, তখন কিন্তু আমাদের অফিসিয়াল স্ট্যাটিস্টিকের সাথে কিন্তু ইনফর্মাল মার্কেটের স্ট্যাটিস্টিক থেকে ব্যাপক একটি ব্যবধান থাকে। এই ফারাকটা আমাদের অবশ্যই, মানে ফর্মাল স্ট্যাটিস্টিক যেভাবেই আমরা ক্যালকুলেশন আনি না কেন, আমাদের মনে রাখতে হবে যে 6% বর্তমানে, যেখানে আমেরিকার মূল্যস্ফীতি মাত্র 2.75% এসে পৌঁছেছে, সেখানে বাংলাদেশেরটা আসলে 6% আনা এমন একটি বাস্তবতায়, যখন আমাদের রিজার্ভ মাত্র 16.8 বিলিয়ন মার্কিন ডলার নেট রিজার্ভ অ্যাকর্ডিং টু বিপিএমসি, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে 2026-2027 অর্থ বছরে আমি মনে করি যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে, যখন আমাদের ফরেন রিজার্ভের সাথে আরো মুদ্রা আমাদের সংযোজন হবে, এবং আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যখন তাদের সুদের হার যখন কমিয়ে আনতে থাকবে, তখন টাকার মানের উন্নতি হলে আমি মনে করি যে বাংলাদেশের মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ হয়ে যাবে। জি, অবশ্যই। শোনা যাচ্ছে আগামী মুদ্রানীতিতে অনুৎপাদনশীল খাতে আমদানি আরো নিয়ন্ত্রণ করা হবে, এসব খাতে ঋণের সুদ হারও কিছুটা বাড়বে। এতে কি মূল্যস্ফীতি কমবে, কি মনে করছেন আপনি?
এখন দেখেন, সংকোচনমূলক নীতির একটি প্রতিফলন হচ্ছে যে সুদহার বৃদ্ধি। সুদহার বৃদ্ধির কারণে দেখা গেল কিন্তু অধিকাংশ যারা ব্যবসায়ী যারা রয়েছে, যারা ঋণ নির্ভরশীল যে ব্যবসাগুলা, তাদের কিন্তু উৎপাদন খরচের বেড়ে যাওয়ার পাশাপাশি কিন্তু দেখা গেল তাদের যে মাসিক যে কিস্তি দিতে হচ্ছে, সেটাও কিন্তু মানে কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু আরো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশে কতটুকু কয়টা ব্যবসা রয়েছে যাদের মার্জিন, আপনি নেট প্রফিট মার্জিন 20%-এর উপরে আছে? এখন বর্তমানে কিন্তু চক্রবৃদ্ধি ঋণের সুদের হার কিন্তু প্রায় কমার্শিয়াল ব্যাংকে কিন্তু 14%-এর কাছাকাছি। এটা সরল সুদের আকারে যদি আপনি তুলনা করে দেখেন, অলমোস্ট 17 to 18%। তো আসলে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী যারা ঋণ নির্ভরশীল, তাদের প্রফিট মার্জিন কমতে কমতে কিন্তু একদম এখন শূন্য কোঠায় এসে পৌঁছে গেছে। তারপরে উই আর পেইং দ্য প্রাইস অফ পাস্ট পলিসিস। এখনো আমাদের কঠোর একটি সংকোচনমূলক নীতি অগ্রসর না হওয়া ছাড়া আমাদের টাকার মান আমরা ধরে রাখতে পারবো না এবং মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তার একই সাথে বলতে হয় যে আমাদের সাপ্লাই চেইনটাও যদি আমরা সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, অবৈধ যে হোর্ডিং গুলা করা হয়, অবৈধ যে সিন্ডিকেট গুলা রয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারগুলোকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের হাত থেকে যদি আমরা দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য যদি বের করে না আনতে পারি, তাও কিন্তু আমরা আমাদের মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। জি, ধন্যবাদ। আপনি একদমই ঠিক বলেছেন। সাপ্লাই চেইন সাথে সাথে হচ্ছে যারা অবৈধভাবে পণ্যের মজুদ করে রাখছে, তাদের হাত থেকে যতদিন আমরা বের হতে না পারছি, ততদিন আসলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।